রাত 12:30 খামারে ডাক। গর্ভবতী গাভীর ছটফট করছে, বারবার ডাকাডাকি করছে। কি করবেন খামারি? গতকাল গভীর রাত, সময় তখন প্রায় 12:30। রাজধানী ঢাকার বাড্ডা এলাকার এক খামার থেকে ফোন আসে, খামারি তহিনের দুটি গাভী গুরুতর সমস্যায়। একটি গাভী বারবার বীজ দেওয়ার পরও গর্ভবতী হচ্ছে না, আরেকটা গাভী গর্ভবতী হলেও পায়খানা না হয় ছটফট করছে, বারবার ডাকাডাকি করছে। তাই রাতেই আমরা ছুটে যাই তুহিনের গরুর খামারে। কি রাখতে পারে, মাথাটা ফাড়াই দিব। রাতের নীরবতার মধ্যেই আমরা পৌঁছে যাই খামারে। খামারে গিয়ে দেখা গেল একটি গাভী অনেক দিন ধরে বীজ দেওয়ার পরও গর্ভধারণ করছে না। ও আর হিটে আসে নাই, না আসার প্রেক্ষিতে তো আমি আবার এই বর্তমানে আমি দুধ পাচ্ছি ওর কাছ থেকে 12টার মতো। ডাক্তার মেহেদি গাভীটিকে পরীক্ষা করার জন্য তার পেটের ভিতরে হাত দিয়ে বিস্তারিত পরীক্ষা করেন। পরীক্ষা করে তিনি বুঝতে পারেন গাভীর জরায়ুর ভিতরে কিছু সমস্যা রয়েছে। তারপর সেখানেই দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা। সিস্ট হয়েছে। হ্যাঁ, কে বলছে? কে হাত দিছে? এটাতে হাত দিছিল দবির চাচা। এই যে সিস্ট, এখন এখন হাত দিতে গেলেন, সিস্ট নাই, গেলে দিছে। এই যাও। স্যার, আপনি আসলেন রাত 12টার পরে, আসছেন অনেক কষ্ট করে, অনেক মানে আঁকা বাঁকা রাস্তা, এবং দিনের বেলাতে আসা কষ্টকর, রাতের বেলাতে আসা আরো কষ্টকর। আসছেন, এসে গরুগুলো দেখলেন, কেমন দেখলেন, কি পরামর্শ দিলেন একটু বলেন আমাদের। ডেফিনেটলি গরু পালা লাভজনক যদি আপনি জেনে পালেন। যদি না জেনে পালেন তাহলে আপনার জন্য খুবই কষ্ট। এখন সব মানে যদি জেনে পালেন, এই যে ছোট খামার, এখানে প্রায় 14টা গরু পালা যায়। উনি যদি পালতে পারে বুদ্ধি করে, তাহলে ওখানে এখান থেকেই একটা সংসার ইজিলি চলা যায়। আপনি কিভাবে ধরেন, এই ধরেন যেই গাভীটার জন্য আসছি, উনি জানে না, ওনার অভিজ্ঞতা মাত্র 2 বছর। এই গরুটা আজকে 11 মাস পরেও হিটে আসে নাই। তাহলে এটা ওনার অজ্ঞতা, উনি জানে না, এটা কোনো বিষয় না। কিন্তু আর এটা তারপর জানা দরকার ছিল, একটা গরু যখন এক বাচ্চা দিবে, পরবর্তী 3 মাসের মধ্যে অবশ্যই বাচ্চা ধরাইতে হবে। 3 মাস, সর্বোচ্চ 3 মাসের মধ্যে। অর্থাৎ প্রতি বছর যদি একটা বাচ্চা না পায়, আপনারা জানেন এই কথাটা সবসময় বলি, তাহলে সে লসে পড়বে। অলরেডি উনি লস পাচ্ছে, মানে লস যাচ্ছে এটা খামারটা। এক, আর হিটে আসে না, উনি যে কারণে আসলে হিটে আসে না, খুব সহজ একদম। আমি বলবো প্রথমে হিটে আসে না মেনলি আসলে যদি ম্যালনিউট্রিশন থাকে। আপনি ফকির দেখেন, 50 বছর হইলে বুঝে কুজো হয়ে যাচ্ছে। সরি, আমি ফকিরকে কাউকে ছোটো করে বলছি না, যারা গরিব মানুষ 50 বছর হইলে কুজো হয়ে যাচ্ছে, মানে লিন অ্যান্ড থিন হয়ে যাচ্ছে, কারণ তার ভালো খাবার খেতে পারে না। বাস যারা চলবেন, যারা ভালো খেতে পারে, 60 বছর বোঝা যায় না যে বুড়া হয়েছে। গরুতেও তাই। আপনি যদি ম্যানেজমেন্ট ভালো দেন, অর্থাৎ আপনি কৃমি ওষুধ দেন 3 মাস পর পর, আপনি যদি তাকে সবুজ ঘাস দেন, ঘাস খাওয়াতে পারেন, এবং ব্যালেন্স ফুড খাবার খাওয়ান। আমরা গরু পালি, কেউ আমরা জানিই না যে প্রোটিন সোর্স। আপনি কেউ খৈল খাওয়ায় না খাবারে, অনেকে খৈল খাওয়ায় না, অনেকে কুড়া খাওয়াচ্ছে, 50% কুড়া, 50% হচ্ছে হ্যাঁ, মেনলি ম্যালনিউট্রিশনের কারণে আমি বলছি। অবশ্যই এখানে আদার্স কিছু কজ আছে, যে ইনফেকশন থাকে, সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু ম্যাক্সিমাম গরুতে আপনি ম্যালনিউট্রিশনের গরু হিটে আসে না। তো ওনার গরুতে তাই এই ম্যালনিউট্রিশনের কারণে হিটে আসে না। সাধারণত ইনফেকশন জিনিস থাকলে হিটে আসে না, অথবা যে হরমোনাল ইমব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু হিটে আসে না। জিজ্ঞেস করলাম যে আপনি গরুর বাচ্চা আছে কিনা, অর্থাৎ সে বাচ্চা দেওয়ার দুধ দহন করতেছে না। তো সুতরাং এখানে ম্যালনিউট্রিশনটাই আমি পাইছি। তার ওভারি একটা খুবই অ্যাট্রোফাইড, একটা ওভারিতে সিস্ট ছিল, এটাই। তো আমি যে ট্রিটমেন্ট দিলাম, আমরা আশা করি সর্বোচ্চ 15 ডেজ ওনার গরু হিটে চলে আসবে। মেনলি উনি কৃমি ওষুধ খাওয়ায় না। তো কৃমি ওষুধ যদি না খাওয়ায়, আপনি যতই খাবার দেন সব কৃমি খেয়ে ফেলে। আর আমরা গরু দেখেই বুঝতে পারি আসলে যে গরুটা কি ম্যালনিউট্রিশনে ভুগতেছে কিনা। আপনি তো স্বাস্থ্য দেখলেন, হাড্ডি বেরিয়ে আছে, হাড় বেরিয়ে আছে, এখানে বোঝা যাচ্ছে যে উনি কৃমি ওষুধ খায় না। জিজ্ঞেস করলাম তাই, 4 মাস যাবৎ কৃমি ওষুধ খাওয়ায় না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কৃমি ওষুধ খাওয়াইলেই কৃমিমুক্ত হয় না। আমি আবার বলছি, কৃমি ওষুধ খাওয়াইলেই কৃমিমুক্ত হয় না। প্রথমে হচ্ছে আমরা ডোজ জানি না, আর কৃমির রেজিস্ট্যান্স হয়ে গেছে। আপনি যদি আপনি ওই যে 50 কেজির জন্য একটা দেন, কাজ করে না। 40 কেজির জন্য একটা দিতে হবে। তারপর সর্বশেষ যে তথ্যটা পেলাম, আমরা যে ব্রসপেক্টামিন থেলমেটিক দেই, এখানে লিবামিজল এবং ট্রিক্লোমেটাজল। লিবামিজল এখন রাউন্ড ওয়ার্মের উপরে কাজ করে না। বেটার হচ্ছে এখন ইনজেকশন দেওয়া। বেটার হচ্ছে এখন, আমি সবার জন্য বলছি এটা, বেটার হচ্ছে এখন ইনজেকশন দেওয়া। আমি লিবামিজল কাজ করে না, এটা কিন্তু আমার তথ্য না, ইউনিভার্সিটি যারা স্পেশালি যারা এর উপর কাজ করে ওনারাই বলছে যে রেজিস্ট্যান্স হয়ে গেছে। যেন আমাদের অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করে না।
রানামেসিন বাংলাদেশে রেজিস্ট্যান্স হয়ে গেছে, কাজ করে না, এরকম। ঠিক তাই এটা আপনার এখন আর লিপামিজল রাউন্ড ওয়ার্মের উপর কাজ করে না। বেস্ট হচ্ছে ইনজেকশন দেওয়া, মানে আপনি আইভারমেকটিন প্লাস ক্লোরোসন, এই দুটো মিলে যেটা হয় যেটা পাওয়া যায় অনেক ধরনের বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, এমেকটিন প্লাস, আপনার ভার্মিক প্লাস, আইভোক্লোর এক্সেট্রা, আরও এক্সেট্রা এক্সেট্রা। সুতরাং এখানেও আবার ডোজ মতো দিতে হবে এক। আবার অনেকেই কী করি এক পাশে দিয়ে দিই, গরু ফুলে যায়, আবার অনেকে কী করি মাংসে দিয়ে বুলে, এইসব কারণে। এই জন্য উনি যেটা বলছে ওই ইঞ্জেকশন দেওয়া, আসলে এটা ঠিক আছে দিবে, খামারে যদি একটু 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 মানে আমি বলি একটু কনসিয়াস হয়, তাহলে নিজের ইঞ্জেকশনটা নিজে দিতে পারে। কিন্তু ভাই যারা জানেন না, তারা ডাক্তার হইতে যাবেন না, ডাক্তার হইতে গেলেই তার সে লসে পড়ে। আমি আশা করি যে এই ভাই যে আমাকে নিয়ে আসছে, পরবর্তী সময় উনি আমাকে ছোটোখাটো বিষয়গুলো আমাকে অনলাইনে আমাকে জিজ্ঞেস করবে, স্যার আপনি আসছিলেন আমাকে ওটা স্যার আবারও হিটে আসতেছে না, কী করা যায়, ঠিক আছে। কিন্তু আমি আসাতে সুবিধা হয়েছে যে কেন ডাকতেছেন এর আমি বের করতে পারছি। আর কিন্তু নেক্সট টাইম আর উনি আর করতে পারবে না, মানে তার এত সমস্যা হবে না আশা করি। এই আর উনি কী খাওয়ায় সেটা আমি জানি না, আশা করি 15 days সর্বোচ্চ, হয়তো বা 1 মাস সর্বোচ্চ, আমি তার বলতে পারি না। রোদে দিতে পারছি, রোদে দিতে পারে খুবই ভালো, কাঁচা ঘাস উনি খাওয়াচ্ছে, কিনবে শুধু খাবার। মানে ভালো দুধের গরু কিনতে হবে, পালতে হবে, আপনাকে 3 মাসের মধ্যে গরুকে কনসিভ করাইতে হবে। এই জন্য খুব সহজ, এটার জন্য খুব কঠিন কাজ না। আপনি ব্যালেন্স ফুড খাওয়াবেন, আপনি একটু কৃমির ওষুধ খাওয়াবেন, আর এর মধ্যে মধ্যে রোদে দেবেন গরুকে। আমরা যে গরু ঢুকাই ছোটোবেলায়, আর গরু রোদ পায় না। রোদটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। ভিটামিন ডি এর কারণে গরু হিটে আসে না, যে কারণে উনি ভুগতেছে, আর যে কারণে আমার এখানে আসা। এটা বাচ্চা আছে বলছে, কতদিন আগে বলছে? বাচ্চা আছে তো আমাকে আরো প্রায় 7 মাস 8 মাস আগে বলছে। এরপর দেখা হয় আরেকটি গাভীর সাথে। গাভীটি গর্ভবতী, কিন্তু দীর্ঘ সময় ধরে পায়খানা হচ্ছে না। এই কারণে গাভীটি অনেক ছটফট করছিল। খামারি খুবই চিন্তিত ছিলেন, কারণ এই অবস্থায় অনেক সময় গর্ভপাত হওয়ার ঝুঁকি থাকে। ডাক্তার মেহেদি গাভীটিকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা দেন। তা আপনি এইগুলা তো আমার অনলাইনে আমাকে কল দিয়ে দিতে হয়, আমি আপনাকে কল দিব, আপনার নাম্বার তো আমার কাছে নাই। এই খামারে রয়েছে কুরবানির জন্য প্রস্তুত 2টি বড় ষাঁড়। খামারি ভালো খাবার দিচ্ছেন, তবুও ষাঁড়গুলো আশানুরূপ স্বাস্থ্যবান হচ্ছিল না। ডাক্তার মেহেদি সেগুলো পরীক্ষা করে খাদ্য তালিকা ও চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন। এলে গাবি মনে থাকবে, যদি 21 কেজি হয়, 21 লিটার দুধ হয়, 7 আর 2 9, ঠিক আছে। ওই থামরুল এবং ওই ম্যাগাজুল দেখলে একই। আর সার হইল 100 কেজির জন্য মানে খুব যখন কোরবানি চাপে যাবে তখন 1.5 কেজি, 1.5 কেজি, আর নাহলে 1200 গ্রাম, নাহলে মানে 1200 গ্রাম, 100 সার, এটা সার এইভাবে খাবার দিবেন। এটা কুরবানির ঠিক আগে দিবেন আর কি, ধরেন লাস্ট 2 মাসে 100 কেজি নেবেন, তাহলে 200 কেজি 300 কেজি, তাহলে এগুলা কীভাবে দিবেন, ঠিক আছে। যেমন এইগুলো আসে 400 কেজির মতো আছে, 400 450 কেজি আছে, এই যে এই পাশেরটা। তো এটা হলো 400 কেজির জন্য 1.5 কেজি করে হলে 6 কেজি, আর 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 হয়তো 1 কেজি হতে পারে। 6 কেজি দিলে 6 কেজি দিলে তো যথেষ্ট। এভাবে সার আর গাভী দিলে এভাবে দেবেন, এভাবে দেন। আবার খাবার হয় না, এভাবে খাবার দেন, হিটে চলে আসবে দ্রুত। না, আমি গাবিটা করছিলাম। খামারি তুহিন জানান, গরু অসুস্থ হলে খামারিরা অনেক সময় কোথায় যাবে, কাকে ডাকবে বুঝতে পারে না। তাই এমন সময় ডাক্তারের উপস্থিতি তাদের জন্য অনেক বড় সাহস। আসলে স্যারকে ডাকছি মূলত হলো কি, আমার পার্শ্ববর্তী খামার আছে, আমার মামা, এখান থেকে আমরা খাবার টাবার আনি, কোহিনুর মামা। তো কোহিনুর মামাকে ফোন দিয়ে জানালাম যে মামা, আমার তো গরুতে একটু কাশি দিচ্ছে, তো এক কাজ করেন, মেহেদি স্যার আসতেছে, তো আপনিও আসেন, আইসা ভিজিট করেন। তো আমার যেহেতু খামারের দীর্ঘদিন একটা সমস্যা চলতেছে, গাভীটা এই পর্যন্ত হিটে আসছিল, আসার পর আমি 3 থেকে 4 বার বীজ দিয়েছিলাম, বীজটা রাখে নেই। তো মূলত টার্গেট হলো আমার এই গাভীটাকে দেখানোর জন্য মেহেদি স্যারকে, এর জন্য আমার মেহেদি স্যারকে আনা খামারে। আসলে মূলত হলে গিয়ে এখন যদি আমরা যারা প্রান্তিক খামারি আছি, আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিংয়ের বিষয়টা হলো আমাদের গরুর যখন রোগের যে প্রকোপটা সময় মতো, মনে করেন যে আমরা অনেক সময় যেরকম একটা চামড়ার নিচের ভ্যাকসিন, সেটা আসলে আমি করতে পারি কম বেশি, কিন্তু আদার্স যে কৃষক যারা আছে প্রান্তিক খামারে, তারা পারতেছে না। তো আমাদের যে ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে,
যারা আমাদের ওয়ার্ড জোন কাজ করে সরকারিভাবেও যারা দেখভাল করে, তারা যদি একটু সাপোর্ট দেয় ইনশাল্লাহ আমাদের এখানে মনে হয় না যে কোনো ওই ধরনের। গরুর খামার করতে গেলে আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মেনটেনেন্স করাটা, আর হলো গিয়ে রাখাল যদি ভালো পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ গরুর খামার করা যায়। আর নিজে রাখাল হতে হবে, এটা হলো গিয়ে মূল উদ্দেশ্য। আমি উদ্যোক্তার, আমার জিনিসের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে তাহলে আমি এখানে সাকসেসফুল করতে পারবো না, কখনো সম্ভব না। আমাদের চেষ্টা থাকবে দিনে না পারলে রাতের বেলাতেও খামারিদের পাশে থাকা। যেখানে খামারের সমস্যা সেখানেই আমরা পৌঁছে যাব। খামারিদের পাশে দাঁড়িয়ে আমরা চাই দেশের গো সম্পদ আরও এগিয়ে যাক। আপনাদের খামারে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের খামারে গিয়ে বাস্তব সমস্যা তুলে ধরতে, কারণ খামারিদের সাফল্যই বাংলাদেশের প্রাণী সম্পদের শক্তি। এই ধরনের বাস্তব খামার প্রতিবেদন দেখতে এগ্রিকালচার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আপনার খামারে যে সমস্যা আছে কমেন্ট করুন। আমরা ডাক্তার মেহেদী হাসানের মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।